অদিতির সাথে এক রুমে স্বামী হিসেবে থাকা আমার পক্ষে সম্ভব নয় মা। এটা তুমি আর অদিতি দুজনেই খুব ভালো মতো জানো। শুধুমাত্র নিজের দায়িত্ববোধ থেকে আমি অদিতিকে বিয়ে করে ঘরে তুলেছি। এর থেকে বেশি কিছু ওর জন্য আমি করতে পারবো না মা। কিন্তু বাবা, তোদের দুজনে তো বিয়ে হয়ে গেছে, এখন এই সম্পর্ককে মেনে নিতে অসুবিধা কোথায়? অসুবিধা আছে মা। তুমি অদিতিকে চেনো না। অদিতি কতটা আনস্মার্ট আর ভীতু একটা মেয়ে, সেটা কি তোমার অজানা? ওকে আমি কোনো ইভেন্টে আমার সাথে নিয়ে গেলে ও একটা কথাও ঠিকমতো বলতে পারে না, সবসময় ভয় আর জড়তায় চুপসিয়ে থাকে। অদিতির জন্য নিজের বন্ধু বান্ধব আর আত্মীয়ের কাছে আমাকে কতটা নিচু হতে হয় সেটা তুমি বুঝো? তাহলে তুই ওকে নিজের মতো করে তৈরি করে নিলেই তো পারিস আহনাফ। মেয়েটা ভীষণ লক্ষ্মী ভদ্র একটা মেয়ে, তোর কথা মতো চলবে সবসময়। মা, আমি সবসময় এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছি যে আমার কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। আমার কথা মতো উঠবস করা কোনো রোবট আমি চাইনি। একজন দেশের টপ বিজনেসম্যানের স্ত্রী হওয়ার কোনো যোগ্যতা কি আদৌ ওই মেয়ের আছে? আহনাফ, ভুলে যাস না, অদিতির বাবার জন্যই আজ আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। যে সময় তোর বাবা আশরাফ ওয়াহিদ প্যারালাইজড হয়ে গিয়েছিলেন, সে সময় অদিতির বাবাই কিন্তু সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। আজ যেসব আত্মীয় স্বজনদের কটু কথার জন্য তুই অদিতিকে গ্রহণ করতে চাইছিস না, সে সময় এসব আত্মীয় স্বজনদের মধ্যে কেউ আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসেনি। শুধুমাত্র এগিয়ে এসেছিল অদিতির বাবা ইলিয়াস আমিন। সেজন্য আঙ্কেলের কাছে আমি সবসময় চিরকৃতজ্ঞ থাকবো মা। কিন্তু তাই বলে অদিতিকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। অদিতির বাবার চিকিৎসার সমস্ত খরচ বহন করার দায়িত্ব আমার, সেটা আমি অস্বীকার করছি না। কিন্তু অদিতির আম্মু আমিনা আন্টি কেন এরকম অন্যায় আবদার করে বসলেন? ওনার স্বামী সাহায্য করেছিলেন বলে কি আমরা ওনাদের গোলাম হয়ে গেছি? হাসপাতালে এমনভাবে আমার সাথে কথা বললেন যেন ওনার ফ্যামিলির সব দায় দায়িত্ব আমার। উনি কেন আঙ্কেলকে দিয়ে সেই অবস্থায় এই প্রস্তাব দিলেন মা? আমার রাজি হওয়া ছাড়া কি আর কোনো উপায় ছিল? আঙ্কেলকে আমি ফিরিয়ে দিতে পারবো না, সেটা অদিতির আম্মু খুব ভালো করে জানতেন। উনি ঝোপ বুঝে কোপ মেরেছেন। এতক্ষণ ধরে দরজার বাইরে দাঁড়িয়ে নিজের স্বামীর মুখ থেকে বের হওয়া কথা, ২০ বাক্যগুলো চুপচাপ শুনে যাচ্ছিল অদিতি। পুরো নাম ফাহমিদা জাহান অদিতি। আজ তার আর আহনাফের বিয়ের প্রায় ৩ মাস পূর্ণ হয়েছে, তবুও তাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তৈরি হয়নি। এখনও স্বামীর বাসায় আলাদা রুমে থাকতে হয় অদিতিকে। তার অবশ্য কারণও আছে। আহনাফ সামনাসামনি অদিতির সাথে রুড ব্যবহার না করলেও অদিতিকে যে আহনাফ পছন্দ করে না সেটা অদিতি বুঝে ফেলেছে এই ৩ মাসে। তাদের সম্পর্কের এই টানাপোড়েন দেখে অদিতির শাশুড়ি সিদ্ধান্ত নিয়েছিলেন নিজের ছেলে আহনাফকে তিনি আজ বুঝাবেন। দুর্ভাগ্যবশত অদিতি সেই সময় চা নিয়ে তার শাশুড়ি আজমেরি ওয়াহিদের রুমে প্রবেশের সময় আহনাফের বলা কথাগুলো শুনে ফেলে। কথাগুলো শুনে তীব্র অভিমান জন্ম নেয় অদিতির মনের গহীনে। অদিতি টলমলো চোখে কিছু না বলেই চুপিসারে নিজের রুমের ভেতরে এসে দরজা বন্ধ করে ডুকরে কেঁদে ওঠে। এত অপমান, এত অবহেলা, এই সবই কি লেখা ছিল তার কপালে? কেন তার মা আহনাফের কাছে তার বাবার অসুস্থতার সময় তাকে বিয়ে করার জন্য অনুরোধ করলেন? সে কি জলে পড়ে গিয়েছিল? কতটা নিচু আর তাচ্ছিল্যের নজরে দেখে তার স্বামী তাকে। আহনাফের এই দয়ার কোনো প্রয়োজন কি আদৌ ছিল? যে দয়া আর সহানুভূতি জুড়ে শুধু অসম্মান আর অপমান থাকে, তাকে কি আদৌ সহানুভূতি বলে? অদিতি আর আহনাফের বিয়ে হয়েছে আজ প্রায় ৩ মাস, তবুও অদিতির সাথে স্বামীর মতো আচরণ করতে পারেনি আহনাফ। এখনও একই বাসার ছাদের নিচে আলাদা আলাদা রুমে থাকে তারা দুজন। যেদিন থেকে অদিতির বাবার হার্ট সার্জারির জন্য তাকে হসপিটালাইজড করা হয়েছে, সেদিন থেকে অদিতির জীবন সম্পূর্ণ বদলে গেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল অদিতি, কিন্তু বাবার অসুস্থতা, চিকিৎসা খরচ প্রভৃতির বিভিন্ন কারণে এবছর পরীক্ষা দেওয়া হলো না তার। নিজের বড় ভাইয়ের স্ত্রী জুয়ের কথায় প্রভাবিত হয়ে অদিতিকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন অদিতির মা আমিনা বেগম। হাসপাতালে নিজের বন্ধুকে দেখতে আসা আশরাফ ওয়াহিদের কাছে নিজের মেয়ের জন্য অনুরোধ করে বসলেন তিনি। আহনাফের বাবা আশরাফ ওয়াহিদ সাথে সাথেই রাজি হয়ে গেলেন নিজের ছেলে আহনাফ ওয়াহিদের সাথে তার বন্ধুর মেয়ে অদিতির বিয়ের জন্য। কিন্তু রাজি হল না আহনাফ। তবুও মুখের উপর না করতে পারল না সে, এক অব্যক্ত কুণ্ঠার কারণে। যতই হোক, আজ অদিতির বাবার জন্যই তার বাবাকে সুস্থ করতে পেরেছে সে। তখন যদি আঙ্কেল সাহায্যের হাত বাড়িয়ে না দিতেন, আজ হয়তো তার বাবা এখনও হুইল চেয়ারে বসে দিনানিপাত করতেন। নিজের কৃতজ্ঞতা বোধের কারণেই অনেকটা বাধ্য হয়েছে আহনাফ অদিতিকে বিয়ে করার জন্য। বিয়ের পর অবশ্য অনেক চেষ্টা করেছে আহনাফ অদিতির সাথে অ্যাডজাস্ট করার, কিন্তু অদিতির চাল চলন, কথা বলার ধরন, কোনো কিছুই আহনাফের মন মতো ছিল না। থাকবে বা কিভাবে? যেখানে আহনাফের বয়স প্রায় ৩০ বছরের কাছাকাছি, সেখানে অদিতির বয়স মাত্র ১৭ বছর। আহনাফ সবসময় একজন শিক্ষিত স্মার্ট মেয়েকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে চেয়েছিল, যে মেয়ে তার সাথে তাল মিলিয়ে চলতে পারবে। যেহেতু ব্যবসায়িক উদ্দেশ্যে আহনাফকে বিদেশের ক্লায়েন্টদের সাথে যোগাযোগ রাখতে হয়, বিদেশে যেতে হয়, তাই তার মতো স্মার্ট কোনো মেয়েকে আহনাফ চেয়েছিল তার কল্পনায়।
সেখানে তার কপালে জুটল তার থেকে 13 বছরের ছোট্ট একটা আনস্মার্ট ভীতু পিচ্চি মেয়ে, যাকে নিয়ে কোনো ইভেন্টে যাওয়া তো দূরের কথা, কোনো রেস্টুরেন্টে পর্যন্ত নিয়ে যেতে অস্বস্তি হয় আহনাফের। বিয়ের প্রথম অদিতিকে নিজের রুমে থাকতে দিয়েছিল আহনাফ, কিন্তু অদিতি আহনাফের প্রয়োজনীয় জিনিসপত্র এদিক সেদিক করে ফেলত। অফিসে যেতেও লেট হয়ে যেত আহনাফের। বিরক্ত হয়ে অদিতিকে ধমক দিয়ে নিজের জিনিসপত্রে হাত দিতে নিষেধ করে দিয়েছিল আহনাফ। অদিতিও আহনাফের কথা মেনে চলার চেষ্টা করেছে, কিন্তু একদিন অদিতি মাতব্বরি করে আহনাফের জন্য কফি বানিয়ে টেবিলে রেখে দিয়েছিল। অদিতি ভেবেছিল আহনাফ হয়তো খুশি হবে, কিন্তু আহনাফ ফোনে কথা বলতে বলতে টেবিলে রাখা কফির মগ খেয়াল না করে ভুলবশত ফেলে দেয়। ফলস্বরূপ আহনাফের প্রয়োজনীয় ফাইলপত্র কফিতে ভিজে একাকার হয়ে যায়। আহনাফ রাগে চিৎকার করে অদিতিকে ধমক দিয়ে বলে, তোমাকে কে বলেছিল ফাইলগুলোর সামনে কফির মগ রাখতে? তোমাকে বলেছি আমি, আমাকে কফি বানিয়ে দাও। আমার এতদিনের এত পরিশ্রম সবকিছু তোমার বোকামির জন্য ভিজে নষ্ট হয়ে গেল। কোনো কাজ না পারলে চুপচাপ বাসার এক কোনায় পড়ে থাকলেই তো পারো। এত পণ্ডিতি কে করতে বলেছে তোমায়? সেদিনের পর থেকে শাস্তিস্বরূপ আহনাফের রুমের ত্রিসীমানার পাড়া দেওয়া নিষেধ অদিতির জন্য। আহনাফের সাথে বলতে গেলে কোনো যোগাযোগই নেই অদিতির। আহনাফ সকালে উঠে নাস্তা করে বেরিয়ে যায় অফিসে, ফিরে গভীর রাতে। তারপর ডিনার করে নিজের রুমের দরজা বন্ধ করে শুয়ে পড়ে। অদিতির কোনো খোঁজ নেওয়ার প্রয়োজনও বোধ করে না আহনাফ। এসব কিছু লক্ষ্য করে আহনাফের মা আজমেরি ওয়াহিদ আহনাফকে অনেক বোঝানোর চেষ্টা করেন, কিন্তু আহনাফ তো যেন অদিতিকে টলারেটই করতে পারে না। আর আজ শাশুড়ি রুম থেকে আহনাফের বলা কথাগুলো শুনে মন ভেঙে গুড়িয়ে গেল কিশোরী অদিতির। নিজের মায়ের সিদ্ধান্তের উপর প্রচণ্ড ক্ষোভ জন্ম নিল অদিতির মনে। অদিতি চোখের জল মুছে সিদ্ধান্ত নিল সে আর এই অসঙ্গতিপূর্ণ সম্পর্কে জোর করে পড়ে থাকবে না। আহনাফ অফিস থেকে ফিরে এলে সেও তার সমস্ত অভিমানের কথা বলে দিবে। স্বভাবতই আজও গভীর রাত করে বাড়ি ফিরছে আহনাফ। এমনটা নয় যে আহনাফ সবসময় লেট করে বাড়ি ফেরে। বিয়ের আগে আহনাফ ঠিক টাইম মতোই বাড়ি ফিরত, কিন্তু বিয়ের পর থেকে আহনাফের মধ্যে এই অনীহা চলে এসেছে। অদিতিকে এতটা অপছন্দ করার কারণ আহনাফ নিজেও জানে না। আহনাফ সবসময় ম্যাচিওর আচরণ পছন্দ করে, কিন্তু অদিতির বাচ্চামের স্বভাব আহনাফের কাছে বিরক্ত লাগে। আহনাফও মাঝে মাঝে নিজেকে বোঝায় মেয়েটা তো বাচ্চাই, বয়স আর কত হবে, 17। তবুও কেন যেন আহনাফ মেনে নিতে পারে না তার স্ত্রীর অপরিপক্ক আচরণ। আজ সারাদিন অফিস আওয়ারে নিজের মায়ের বলা কথাগুলো ভেবে দেখেছে আহনাফ, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সে। অদিতিকে নিজের প্রেয়সীর নজরে কল্পনা করতে পারে না আহনাফ। সেই অনুভূতি কাজ করে না তার ভেতরে। মাঝে মাঝে নিজের রুট ব্যবহারের জন্য তার একটু অপরাধ বোধ হয় শুধু। এসব চিন্তা করতে করতে বাড়ি পৌঁছে যায় আহনাফ। আজও অদিতি অপেক্ষা করছিল তার জন্য। মেয়েটাকে দেখলে মায়াও হয় না আহনাফের। আহনাফ আনমনেই বলে, কোনো মায়াও তো নেই মেয়েটির মুখশ্রীতে, ভালো কিভাবে লাগবে? আহনাফ নিষ্প্রভ চাহনি নিয়ে এক পলক অদিতির দিকে চেয়ে আবার চোখ নামিয়ে চলে যেতে নিলে অদিতি শান্ত মন্থর কণ্ঠে বলে, আহনাফ ভাইয়া, আমার কিছু কথা বলার ছিল। অদিতির কণ্ঠস্বর শুনে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে আহনাফ। যা বলার তাড়াতাড়ি বলো। আসলে ভাইয়া, আপনি যেহেতু আমার সাথে বিয়ের এই সম্পর্কে থাকতে চাচ্ছেন না, আমি আপনাকে জোর করব না। আপনি চাইলে আমাকে ছেড়ে দিতে পারেন। আহনাফ ভাবেনি হঠাৎ অদিতি তাকে এসব কথা বলবে। নিজেকে একটু শান্ত করে আহনাফ নিষ্প্রভ স্বরে বলল, তুমি আর আমি চাইলেও এখন আমাদের আলাদা হওয়া সম্ভব নয় অদিতি। তোমার বাবা এখনো হসপিটালে, আর এই মুহূর্তে নিজের দায়িত্ববোধ আর বাবার দেওয়া কথা রাখতে আমি তোমাকে ছেড়ে দিতে পারবো না। আর তুমিও যদি ডিভোর্স নিয়ে নিজের পরিবারে ফিরে যেতে চাও, তাহলে তোমার মা আর ভাবি আবার তোমাকে আমার কাছেই ফিরে আসতে জোর করবেন। লাভের লাভ কিছুই হবে না সেন্ট্রেট ছাড়া। আহনাফের যুক্তিপূর্ণ কথাগুলোর বিপরীতে পাল্টা কোনো যুক্তি উপস্থাপন করতে পারে না অদিতি। চুপচাপ চোখ মুখ কাঁচোমাচো করে দাঁড়িয়ে থাকে আহনাফের সামনে। আহনাফও অদিতির বক্তব্য শোনার অপেক্ষা করে না, হনহনিয়ে চলে যায় নিজের রুমের দিকে। অদিতি ঠায় দাঁড়িয়ে থাকে নিশ্চুপ হয়ে। আহনাফ লম্বা একটা শাওয়ার নিয়ে বিছানায় বসে পড়ে ল্যাপটপ নিয়ে। এখন কিছুটা ফুরফুরে লাগছে তার। অদিতির বলা কথাগুলো নিয়ে অতটা মাথা ঘামায় না আহনাফ। ল্যাপটপ নিয়ে নিজের কাজে মগ্ন হয় সে। তখনই আহনাফের রুমের বাইরে দাঁড়িয়ে জড়তা কাটিয়ে ডোর নক করে অদিতি। কাজের মধ্যে ব্যাঘাত ঘটায় আবার মেজাজ বিগড়ে যায় আহনাফের। দরজা খুলে অদিতির দিকে রাগের দৃষ্টিতে চেয়ে আহনাফ শুধায়, আবার রুমের সামনে এসেছো কেন? কে চাই? অদিতি ভয়ে জড়সড় হয়ে বলে, ভাইয়া, আমি আবার পড়া শুরু করতে চাই। আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো আমি অনেকক্ষণ ধরে ভেবেছি। তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আবার এইচএসসি পরীক্ষা দিব। পড়াশোনা শেষ করা পর্যন্ত আপনি একটু কষ্ট করে আমার দায়িত্ব নিন। একটা ভালো ভার্সিটিতে চান্স পেলে আমি হোস্টেলে চলে যাব ভাইয়া। তারপর আপনাকে আর আমাকে সহ্য করতে হবে না। আর পড়া কমপ্লিট হলে আমি চাকরির ব্যবস্থা করবো আহনাফ ভাইয়া। তখন তো আর আমাকে ডিভোর্স দিতে আর কোনো দায়িত্ববোধ প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে না আপনার মধ্যে। আর আমাকেও তখন মা আর ভাবি বোঝা মনে করবেন না। আহনাফ অদিতির পরিপক্ক কথাবার্তা শুনে কিছু মুহূর্তের জন্য থমকে যায়। মেয়েটার মাথায় এত বুদ্ধি এলো কোথা থেকে? আজ প্রথমবার অদিতির কথা শুনে বিরক্তি বোধ হয় না আহনাফের। আহনাফ গম্ভীর স্বরে বলে, নট আ ব্যাড আইডিয়া।
ঠিক আছে, তাহলে তুমি পড়া কমপ্লিট করার সিদ্ধান্ত যখন নিয়েছো, পড়া কমপ্লিট করতে পারো। তোমার ভর্তির সমস্ত ফিস আমি দিয়ে দেব। অদিতি খুশিতে আরও কিছু বলার আগেই আহনাফ তার মুখের উপর দরজা বন্ধ করে চলে যায়। আহনাফের এই কাণ্ডে মুহূর্তে অদিতির খুশিতে ঝলমল করা মুখখানা মলিনতায় ছেয়ে যায়। অদিতি মুখ ভার করে চলে যায় নিজের জন্য বরাদ্দকৃত গেস্ট রুমে। নিজেকে সান্ত্বনা দিয়ে অদিতি নিজেই বলতে থাকে, আপাতত অপমান সহ্য করে কষ্ট করে পড়াশোনাটা শেষ কর অদিতি, তারপর সবার জীবন থেকে হারিয়ে যেতে পারবি তুই। তারপর আর কারো অপমান, অবহেলা আর তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করতে হবে না তোকে। ব্যাস, শুধু কয়েকটা বছর, একদিন সব কষ্ট দূর হয়ে যাবে ইনশাল্লাহ। অদিতির সাথে কথা শেষ করার পর আহনাফ আর নিজের কাজে মন বসাতে পারে না। রাগে ল্যাপটপ বন্ধ করে বিছানার এপাশ ওপাশ করতে থাকে। নিজের মনের অজান্তে অদিতির হঠাৎ করে বলা ম্যাচুর কথাবার্তাগুলো ভাবিয়ে তুলে গম্ভীর স্বভাবী আহনাফকে। আহনাফ আনমনে বলে, অদিতিও কি আমার সাথে থাকতে চায় না? এত তারা তার আমার কাছ থেকে ছাড়া পাওয়ার? অবশ্য তাতে আমার কি খুব শখ নাকি তার সাথে থাকার? বাধ্য হয়ে এই সম্পর্কের বোঝা টানছি আমি। আহনাফ আনমনে এসব ভাবতে ভাবতে ঘুমানোর চেষ্টা করতে থাকে, কিন্তু আজ আর ঘুমাতে পারছে না সে। বিছানা ছেড়ে উঠে বসে পড়ে বিভিন্ন চিন্তার আনাগোনায়। অদিতি তো এতদিন ছাড়াছাড়ির কথা বলেনি, তাহলে হঠাৎ এসব কথা বলল কেন? হ্যাঁ, বলেছে, তাতে আহামরি কি হয়েছে? আমিও তো এটাই চাই। একদিক থেকে ভালোই হয়েছে, পড়াশোনা করলে যদি একটু বুদ্ধিশুদ্ধি হয়, ম্যানার্স শেখে, তাহলে তো ভালোই হবে। ওকে নিয়ে আর ক্লায়েন্টের সামনে এম্বার্সমেন্টে পড়তে হবে না আমায়। আহনাফ স্বস্তির নিঃশ্বাস ফেলে বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই অদিতির কথাগুলো আবার তার কর্ণকুহরে বাজতে থাকে। পড়া কমপ্লিট হলে আমি চাকরির চেষ্টা করব আহনাফ ভাইয়া, তখন তো আর আমাকে ডিভোর্স দিতে আর কোনো প্রতিবন্ধকতা আপনার থাকবে না। আহনাফ বিছানা ছেড়ে উঠে ডিভানে বসে সিগারেট বের করে সুখ টান দিতে থাকে। অদিতিকে নিয়ে আজ প্রথমবার এত চিন্তা করেছে আহনাফ। কেমন যেন অন্যরকম লাগছে সবকিছু। আহনাফ মস্তিষ্ককে অন্যদিকে বিমুখ করার জন্য মোবাইল ফোন বের করে কানে হেডফোন গুজে গান শুনতে থাকে। কি এক ঝড়, সে যে থামবে কবে? আমি সারাদিন বসে জানালায় যোগ বিয়োগ করে আর কি হবে? যদি ভাগ করে সুখে থাকা যায়, থেকে যাও না। কেন চাও না? বলে গেলে কি এসে যায়? ফিরে চাও না? কেন চাও না? না বেশি দেরি হয়ে যায়? অদিতি ভোর থেকে প্রবল উৎসাহে আহনাফের রুমের আশেপাশে ঘুরঘুর করছে। আজ আহনাফ তাকে কলেজে নিয়ে যাবে বলেছে। অদিতি তাই সকাল সকাল রেডি হয়ে বসে আছে। অদিতি অস্থির হয়ে পায়চারি করছে আহনাফের রুমের বাইরে। এক পর্যায়ে অস্থিরতা দমিয়ে রাখতে না পেরে অদিতি আহনাফের রুমের দরজা নক করা শুরু করে। আহনাফ দরজা খুলে অদিতিকে ধমক দিয়ে বলে, তোমাকে কতবার বলেছি অদিতি, অযথা আমার রুমের সামনে এসে দরজা নক করবে না। অদিতি কিছু বলতে গিয়েও থমকে দাঁড়ায়, বিভোর দৃষ্টিতে চেয়ে থাকে নিজের স্বামীর দিকে। আহনাফ কালো ব্লেজার আর সফেদ রঙের শার্ট পরে অফিসার ফর্মাল গেটআপে দাঁড়িয়ে আছে। চোখে মুখে স্বভাবসুলভ ভাব গাম্ভীর্য বিদ্যমান। তবুও কতই না সুদর্শন লাগছে তার স্বামীকে। কিন্তু এই স্বামী নামক সুদর্শন পুরুষটি তাকে ভালোবাসাতে দূর, সহ্যই করতে পারে না। এই কথা চিন্তা করতেই অদিতির অন্তঃকরণে অজানা এক যন্ত্রণার উদ্রেক হয়। তীব্র অভিমান জন্ম নেয় মনের গহীনে। অদিতি নিজেকে সামলিয়ে শান্ত কণ্ঠে বলে, লেট হয়ে যাচ্ছিল দেখে আপনার রুমের দরজা নক করলাম, দুঃখিত, আর আসবো না আপনার রুমের সামনে। অদিতি কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে আহনাফের সামনে থেকে সরে গেল। আহনাফ ভেবেছিল অদিতি হয়তো তার ধমকে ভয় পেয়ে জড়সড় হয়ে কান্না করতে থাকবে, কিন্তু এই অদিতিকে যেন আহনাফ চিনতে পারছে না। মেয়েটা ধীরে ধীরে বদলে যাচ্ছে, তার বাচ্চা সুলভ আচরণগুলো একটু একটু করে হারিয়ে যাচ্ছে। বিষয়টা মাথায় আসতে আহনাফের ভেতরে কেমন যেন অস্থিরতা বোধ কাজ করতে থাকে। আহনাফ আনমনে ভাবতে থাকে, অদিতির হঠাৎ এই বদলে যাওয়ার পেছনে কি আমি দায়ী? অদিতি কি ধীরে ধীরে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে? পড়াশোনা শেষে প্রতিষ্ঠিত হওয়ার পর দূরে কোথাও হারিয়ে যাবে? মনের অজান্তে বুকের ভেতরটা আটকে ওঠে আহনাফের। নিজের অন্তরে হঠাৎ সৃষ্টি হওয়া অপরিচিত এই অনুরক্তিতে আহনাফের দম বন্ধ হয়ে আসে। আহনাফ অস্থির হয়ে হনহন করে বাড়ির বাহিরে বের হয়ে মুক্ত বাতাসে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। অদিতি গাড়ির ভেতরে বসেই নিঃশব্দে কান্না করছিল। আহনাফকে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অদিতি তাড়াহুড়ো করে নিজের চোখ মুখ মুছে স্বাভাবিক হয়ে বসে। আহনাফও নিজেকে সংযত করে গাড়িতে বসে পড়ে। ভাবলেশহীন ভঙ্গিতে ড্রাইভ করতে থাকে আহনাফ, যেন গাড়িতে সে ছাড়া আর কোনো মানুষ উপস্থিত নেই। অদিতির দিকে ভুলেও একবারের জন্য তাকায় না আহনাফ। অদিতিও চুপচাপ উদাসীন হয়ে বসে থাকে। সিটে হেলান দিয়ে বাইরের দিকে তাকিয়ে ক্ষণিকের জন্য প্রকৃতির মাঝে বিলীন হয়ে যায় অদিতি। সারা রাস্তা কেউ কারোর সাথে কোনো কথা বলে না। গাড়ির ভেতরে পিনপতন নীরবতা বিরাজ করছে, যেন দুই মেরুর দুইজন অপরিচিত যাত্রী তাদের অজানা গন্তব্যের দিকে ছুটে যাচ্ছে। আহনাফের অদিতির ওপর প্রচণ্ড রাগ অনুভূত হতে লাগলো। যদিও এর কোনো কারণ নেই, তবুও আহনাফের ভীষণ রাগ লাগছে অদিতির নীরবতা দেখে। মেয়েটাকে ধমক না দিতে পারলে শান্তি নেই। আহনাফ নীরবতা ভেঙে ক্ষীণ আওয়াজে বলল, আমার সামনে বেশি ম্যাচিওর হওয়ার নাটক করতে হবে না তোমাকে অদিতি। নাটক মানে? কিসের নাটকের কথা বলছেন ভাইয়া? অদিতির কথা শোনার সাথে সাথে আহনাফ তৎক্ষণাৎ
গাড়ির ব্রেক কষে ভয়ানক তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে অদিতির দিকে। অদিতি কিছু না বুঝে আহনাফের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। আহনাফ গম্ভীর কণ্ঠে শুধায়, তোমার আর আমার মধ্যে বিদ্যমান অসঙ্গতিপূর্ণ সম্পর্কের নাম কি? অদিতি চোখ নামিয়ে মিনমিনে আওয়াজে বলে, বৈবাহিক সম্পর্ক। তাহলে আমাকে ভাইয়া বলে ডাক দিচ্ছ কেন? আহনাফের ধমক খেয়ে ভয়ে চুপসিয়ে যায় অদিতি। আতঙ্কে হাত পা অবশ হয়ে যায় তার। আহনাফকে বিয়ের আগে থেকে ভাইয়া বলে ডেকে অভ্যস্ত অদিতি। বিয়ের পর এত কিছু মাথায় ছিল না অদিতির। বাবার অসুস্থতা, নিজের মা আর ভাবির তার জীবন নিয়ে অহেতুক বাড়াবাড়ি, আর আহনাফের তার প্রতি রুষ্ট ব্যবহার, এসবের মাঝে দুশ্চিন্তা আর মনোকষ্টে দিন পার করা অদিতির এত কিছু মাথায় থাকবেই বা কিভাবে? অদিতি সোজা সাপটা উত্তর দিল, খেয়াল ছিল না। অদিতির উত্তর আহনাফের পছন্দ হলো না। দুই চোখে ক্ষিপ্ততা নিয়ে আহনাফ রাগান্বিত স্বরে বলল, কোন দিকে খেয়াল থাকে তোমার? একজন মানুষের সামনে কিভাবে কথা বলতে হবে সেটাই তো জানো না তুমি। বেকুবের মতো আচরণ করে বেড়াও। কতবার বলেছে এই শব্দ ব্যবহার করবে না? তোমাকে এক কথা কতবার বোঝাতে হয়? আহনাফ আরও কিছুক্ষণ অদিতিকে কথা শুনিয়ে কলেজের সামনে নিয়ে আসে। অদিতি মন খারাপ করে গাড়ি থেকে নেমে টলমলো চোখে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তবে আহনাফের একটু ভালো লাগছে এখন। খুব ম্যাচুরিটি দেখাচ্ছিল না তাকে। পিচ্ছি মেয়েদের মতো থাকবে। গম্ভীর যুক্তিপূর্ণ কথাবার্তা কেন বলবে? হ্যাঁ, আমি চাই আমার স্ত্রী স্মার্ট হোক, ম্যাচিউর হোক, তবুও অদিতির সাথে এসব বিষয়গুলো খাপছাড়া লাগে। আহনাফ মনে মনে এসব চিন্তা করে অদিতির দিকে তাকায়। অদিতির মুখ দেখে বোঝা যাচ্ছে যে কোনো সময় কেঁদে ফেলবে, তবুও নিজের আবেগকে আটকে রাখার চেষ্টা করছে সে। আহনাফের এইবার একটু খারাপ লাগে অদিতির জন্য। অদিতির মাথায় হাত রাখতে গিয়েও থেমে যায় আহনাফ। কিভাবে অনুভূতি প্রকাশ করতে হয় সেটা জানা নেই আহনাফের। বিশেষ করে অদিতির সামনে আহনাফের জড়তা আরও বেড়ে যায়। আহনাফ আদুরে কণ্ঠে কিছু বলতে না পেরে উল্টো ধমক দিয়ে বলল, পুতুলের মতো দাঁড়িয়ে না থেকে জলদি চলো। তোমার কলেজের কাজ শেষ করে আমাকে অফিসে যেতে হবে। তোমার পেছনে সময় নষ্ট করার মতো অফুরন্ত সময় নেই আমার। আহনাফ অদিতিকে কলেজে ভর্তি করিয়ে ক্লাসে যাওয়ার নির্দেশ দিয়ে গাড়িতে বসে পড়ে। তবে যাওয়ার আগে আবার কি যেন ভেবে গাড়ির জানলা খুলে অদিতিকে ইশারায় সামনে এসে দাঁড়াতে বলে আহনাফ। অদিতির সামনে আসলে আহনাফ আদেশের স্বরে বলে, খবরদার কোনো ছেলের সাথে মিশবে না। এখানে পড়তে এসেছো তুমি, এ কথা ভুলে যেও না। তাই শুধু পড়ার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবে। আমি যদি শুনি কোনো ছেলের সাথে কথা বলেছ, তাহলে তোমার পড়া এখানেই বন্ধ। মাইন্ডেড। অদিতিকে কিছুক্ষণ শাসিয়ে আহনাফ কার স্টার্ট করে তার সামনে দিয়ে শাঁ শাঁ করে চলে যায়। অদিতি থম ধরে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে। মনের ভেতরে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। অদিতির ব্যাপারে সবসময় উদাসীন আচরণ করা আহনাফ আজ কেন এত অধিকার বোধ দেখালো তাকে? তাহলে কি আহনাফও তাকে হারানোর ভয় করে? অদিতির সাথে সাথেই নিজেকে সামলিয়ে মনে মনে ভরকায়, কেন আশা করছি আমি ওনার কাছ থেকে? উনি যা করছেন, যা বলছেন সবকিছু দায়িত্ববোধ থেকে বলছেন, এর বাইরে কিছু নয়। অদিতি আর সময় নষ্ট না করে ক্লাসে চলে যায়। আহনাফ অফিসে বসে গভীর ভাবনায় ডুবে আছে। কোনো কাজেই এই মুহূর্তে মনোযোগ দিতে পারছে না সে। মনটা বারবার অদিতি করছে। অদিতিকে কলেজে ভর্তি করিয়ে দিলেও মনের মধ্যে একটা দুশ্চিন্তা রয়ে গেছে আহনাফের। মেয়েটার বয়স কম, তার উপর আবার মেয়েটাকে সবসময় নিজের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে আহনাফ। যদি অদিতি বদলে যায়, অন্য কারো মোহে পড়ে যায়, তখন কি হবে? দুশ্চিন্তায় এসির মাঝেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে আহনাফের। এসির পাওয়ার বাড়িয়ে নিজের মাথা চেপে ধরে আহনাফ। কাল রাত থেকে এক অন্যরকম অস্থিরতা কাজ করছে আহনাফের হৃদয়ে। যে মেয়েটাকে এতদিন দেখেও না দেখার ভান করত আহনাফ, আজ হঠাৎ তাকে নিয়ে নিজের ভাবনাগুলোকে বন্ধ করতে পারছে না সে। এর কারণ কি হতে পারে? অদিতি নিজে থেকে তার জীবন থেকে সরে যেতে চেয়েছে সেজন্য, নাকি তার মায়ের বলা কথাগুলো নিয়ে অতিরিক্ত চিন্তা করার জন্য? মে আই কাম ইন স্যার? হঠাৎ পরিচিত কণ্ঠস্বর শুনে ভাবনার সুতোয় টান পড়ে আহনাফের। তৎক্ষণাৎ নিজেকে সামলিয়ে স্বাভাবিক হয়ে বসে আহনাফ। নাজিমকে ইশারায় ভেতরে প্রবেশ করার অনুমতি প্রদান করে। নাজিম ভেতরে আসতে ডেস্কের ওপর একটা এনভেলপ রেখে আহনাফ গম্ভীর স্বরে বলে, তোমাকে আর অফিসে আসতে হবে না নাজিম, ইউ আর ফায়ার্ড। নাজিম অনুরোধ করে বলে, স্যার আমি খুবই দুঃখিত এতদিন অ্যাবসেন্ট থাকার জন্য। আমার স্ত্রীকে নিয়ে এতদিন হসপিটালে ছোটাছুটি করতে হয়েছে স্যার। আমার স্ত্রী খুবই অসুস্থ ছিল। আহনাফ নিষ্পাপ দৃষ্টিতে চেয়ে বলল, তো আমি কি করব? রুলস ইজ রুলস। তোমার জায়গায় অন্য একজনকে হায়ার করা হয়েছে। নিজের বেতন বুঝে নিয়ে বেরিয়ে যাও। নাজিম অনেক অনুনয় বিনয় করা শুরু করলো আহনাফের কাছে, কিন্তু আহনাফ কোনো দয়া দেখালো না। একসময় তার পরিবারও তো কতটা অসহায় ছিল। কই তখন থেকেও সাহায্যের জন্য এগিয়ে আসেনি ইলিয়াস আঙ্কেল ছাড়া। তাহলে সে কেন কারো প্রতি সদয় হবে? প্রশ্নই ওঠে না। যার যার সমস্যা সে নিজে সমাধান করুক, তার কোনো ঠেকা পড়েনি।
আহনাফ রেগে গার্ড ডেকে নাজিমকে অফিস থেকে বের করে দিল। এর কিছুক্ষণ পরে আগমন ঘটল আহনাফের নতুন পেয়ে নাবিলার। নাবিলা হুড়মুড় করে অফিসে এসে আহনাফের কেবিনের বাইরে দাঁড়িয়ে হাঁপাতে থাকে। নাবিলা পারমিশন নিয়ে আহনাফের কেবিনের ভেতরে ঢুকতেই আহনাফ এক গাদা ফাইল নাবিলার দিকে এগিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলে, প্রথম দিনেই আপনি 10 মিনিট লেট করে এসেছেন মিস নাবিলা ইয়াসমিন। এই ফাইলগুলো আপনাকে শাস্তিস্বরূপ দেওয়া হলো। এগুলো চেক করে আজকের মধ্যেই সাবমিট করবেন আমার ডেস্কে। কিন্তু স্যার, এতগুলো ফাইল একদিনের মধ্যে শেষ করব কিভাবে? সেটা আমার মাথা ব্যথার বিষয় না। চাপ নিতে না পারলে কাজ করতে এসেছেন কেন? ইচ্ছা হলে রিজাইন করে চলে যেতে পারেন। এই পোস্টে ক্যান্ডিডেটের অভাব হয় না। দুঃখিত স্যার, আমি এখনই কাজ শুরু করছি। নাবিলার সাথে সাথে ফাইলগুলো হাতে নিয়ে আহনাফের কেবিন থেকে বেরিয়ে যায়। নাবিলা অনেক স্মার্ট আর কনফিডেন্ট একটা মেয়ে, সেই সাথে খুব বেশি ফ্যাশনেবল নাবিলা। এর আগে যতগুলো অফিসে কাজ করেছে নাবিলা, সেসব অফিসের বসরাই নাবিলার প্রেমে হাবুডুবু খেয়েছে, কিন্তু নাবিলা কাউকে কখনো পাত্তা দেয়নি। কিন্তু এই প্রথম সে এমন একজন গম্ভীর পুরুষের দেখা পেল যে তার দিকে ফিরে তাকানোর প্রয়োজনও বোধ করল না। ইন্টারভিউ দেওয়ার সময় আহনাফের ওপর আকর্ষিত হয়েছে নাবিলা, আর আজ আরও একবার আহনাফের ভাব গাম্ভীর্যের প্রেমে পড়ল সে। নাবিলা নিজের ডেস্কের সামনে এসে আনমনেই বলতে থাকে, ইস, রাগলেও স্যারকে কত হ্যান্ডসাম লাগে, উফ। নাবিলা তার সহকর্মীদের সঙ্গে পরিচিত হতে থাকে। মুহূর্তের মধ্যে নাবিলা তার সহকর্মীদের সঙ্গে মিশে যায়। নাবিলা খুবই মিশুক টাইপের হওয়ায় সবাই নাবিলাকে খুবই পছন্দ করে। অফিসার একজন এমপ্লয়ি প্রত্যয়ের সাথে কুশল বিনিময় শেষে নাবিলা জিজ্ঞেস করল, আচ্ছা প্রত্যয় সাহেব, আহনাফ স্যার কি বিবাহিত? প্রত্যয় সাবলীল ভঙ্গিতে বলল, না স্যার বিবাহিত নন। প্রত্যয়ের কথা শুনে পেটের ভেতরে হাজারো প্রজাপতি উঠতে শুরু করলো নাবিলার। নাবিলা খুশি মনে নিজের সিটে আহনাফের দেওয়া কাজগুলো কমপ্লিট করতে থাকে। আহনাফের অফিসার কেউই জানে না আহনাফ বিবাহিত। আহনাফ বিষয়টা গোপন রেখেছে। এর কারণ হচ্ছে অদিতির আনস্মার্ট ও ভীতু আচরণ। শুধুমাত্র আহনাফের কয়েকজন বন্ধু আর আত্মীয় ছাড়া কেউ জানে না অদিতির ব্যাপারে। যদিও একটা ইভেন্টে আহনাফ নিজের সাথে নিয়ে গিয়েছিল অদিতিকে, কিন্তু অদিতি সেখানে ভালোমতো কথা বলতে না পারায় আহনাফ বিব্রত বোধ করে নিজের ক্লায়েন্টদের সামনে অদিতিকে স্ত্রী হিসেবে পরিচয় না দিয়ে নিজের একজন ফ্রেন্ড হিসেবে পরিচয় দিয়েছিল। এরপর থেকে নিজের অফিসিয়াল কোনো পার্টি কিংবা ইভেন্টে আহনাফ অদিতিকে নিয়ে যায় না, আর কাউকে বলেও যায় না যে তার বাসায় একটা বউও আছে। অদিতি ক্লাস শেষে খুশি মনে বাসায় ফিরে আসে। আজ লাইব্রেরি থেকে কিছু নতুন বই কিনে এনেছে অদিতি। বইগুলো ভালো মতো ঘেটে ঘেটে দেখতে দেখতে বেলা গড়িয়ে কখন যে সন্ধ্যা হয়ে গেছে সেদিকে হুঁশ ছিল না অদিতির। অদিতির ধ্যান ভাঙল কলিং বেলের টিং টিং শব্দে। অদিতি আহনাফ এসেছে ভেবে খুশি হয়ে দরজা খুলতেই পরিচিত একজন মানুষকে সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায়। অস্ফুট স্বরে উচ্চারণ করে, আপনি? সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি উচ্ছ্বসিত গলায় বলে, আমাকে চিনে ফেলেছেন ভাবি? অদিতি স্বভাবসুলভ মিষ্টি হাসি দিয়ে বলে, হ্যাঁ চিনে ফেলেছি। আপনি আলভি ভাইয়া না, ওনার ফুফাতো ভাই? আলভি উচ্ছ্বসিত গলায় বলল, ঠিক ঠিক ঠিক, একদম সঠিক গেস করেছ তুমি ভাবি। উফ সরি, তুমি করে বলে ফেললাম। আসলে তুমি বয়সে আমার থেকে ছোট তো, সেজন্য। বাই দ্য ওয়ে, ইউ আর সো স্মার্ট ভাবি। অদিতি সাবলীল ভঙ্গিতে বলল, সমস্যা নেই, আপনি ভেতরে এসে বসুন। আহনাফের মা আজমেরি ওয়াহিদ আলভিকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তবুও কৃত্রিম রাগ দেখিয়ে বললেন, এতদিনে তোর আসার সময় হলো, তোর সাথে কোনো কথা নেই, যা। আলভিও দুষ্টুমি করে বলল, কথা বলবে না মানে? তোমার জন্যই তো 7 সমুদ্র পাড়ি দিয়ে দেশে ফিরে আসলাম, মাই সুইট বিউটিফুল মামি। হয়েছে, থাম এবার, আর মিথ্যা প্রশংসা করতে হবে না। তাদের দুষ্টুমিষ্টি কথাবার্তা শুনে অদিতি মিটমিট করে হাসছে রান্নাঘরে দাঁড়িয়ে। অদিতি মনে মনে ভাবে, ওনার আত্মীয়রা কত মিশুক আর হাসি খুশি টাইপ, তাহলে উনি এমন কেন? সবসময় মুখটা গুমরা করে রাখেন। জন্মের পর ওনার মুখে মধু না দিয়ে করলার রস দেওয়া হয়েছিল হয়তো। বাড়ি ফিরতেই অদিতিকে লিভিং রুমের ডিভানে বসে এক যুবকের সাথে হাসি মুখে কথা বলতে দেখে থমকে দাঁড়ায় আহনাফ। ধুক ধুক করে ওঠে তার হৃদযন্ত্রখানি। আলভি ডিভানের অন্য সাইডে বসায়। আহনাফ তার মুখ দেখতে পায় না। আহনাফ ভেতরটা অস্থিরতা ছটফট করে ওঠে পরক্ষণে ডিভানের আরেক পাশেই নিজের মাকে বসে থাকতে দেখে। ভেতরে ভেতরে খানিকটা স্বস্তি অনুভব করে সে। আহনাফ সামনে আসতে 3 জোড়া চোখ তার দিকে নিবদ্ধ হয়। আলভিকে দেখার সাথে সাথে আহনাফ সচকিত হয়ে শুধায়, আলভি তুই কবে দেশে ফিরলি? আলভি আহনাফকে দেখে খুশিতে করমর্দন করে উচ্ছ্বসিত গলায় বলে, আম টোটালি ফাইন ব্রো, এই তো 2 দিন হলো দেশে এসেছি ঘুরতে। আর ব্রো, ভাবি কিন্তু খুবই সুইট, ইউ আর সো লাকি ব্রো। আলভির কথা শুনে আহনাফ আর চোখে অদিতির দিকে তাকায়। এতক্ষণ ধরে প্রাণবন্ত থাকা অদিতি আহনাফকে দেখে কেমন যেন উদাসীন হয়ে গেছে। বিষয়টা দৃষ্টি এড়ায়নি আহনাফের। বুকের ভেতরটা হিংসায় কিরমির করতে লাগলো আহনাফের। আহনাফ গভীর দৃষ্টিতে অদিতির দিকে তাকিয়ে আলভির সামনে অদিতির বাহু জড়িয়ে ধরে অদিতিকে নিজের সাথে ঘেঁষে দাঁড় করালো। অদিতি কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে চেয়ে রইল আহনাফের দিকে। আজ প্রথম আহনাফ স্পর্শ করল অদিতিকে। আহনাফ গা ছাড়া ভাব নিয়ে বলল,
আমি জানি সেটা। তুই কি এখানে থাকবি নাকি? আলভি খুশিতে গদগদ হয়ে বলল, থাকার জন্যই তো এসেছি, মামার বাসায় বেড়াতে এসেছি, কমপক্ষে 1 মাস তো ঘুরবই। আলভির কথা শুনে হিংসায় অন্তরটা ফুসফুস করে উঠল আহনাফের। শয়তানটা নাকি বাসায় থাকবে। বাসায় কি এখন সে একা থাকে? তার স্ত্রী অদ্বিতীয় তো থাকে। আহনাফ দাঁতে দাঁত চেপে বলে, আমার সারাদিন কাজ থাকে অফিসে, তোর সাথে ঘোরাঘুরি করার সময় আমার নেই। আরে সমস্যা নেই ব্রো, আমি ভাবির সাথে ঘুরবো। এমনিতেও তোমার সঙ্গে ঘোরাটা বোরিং, সারাক্ষণ গম্ভীর হয়ে মুখটা গোমরা করে রাখো। আলভির কথা শুনে অদিতি ফিক করে হেসে ওঠে। তবে পরক্ষণে আহনাফের গম্ভীর মুখখানা দেখে হাসি বন্ধ করে চোখ মুখ কাঁচুমাচু করে দাঁড়ায়। আহনাফ চোয়াল শক্ত করে অগ্নি দৃষ্টি নিয়ে আলভির দিকে চেয়ে আছে। আলভির শুষ্ক ঢোক গিলে বলে, কুল ব্রো কুল, আমি তো শুধু মজা করছিলাম। আহনাফ গম্ভীর স্বরে বলে, যা ঘোরাঘুরি করার নিজের বাসায় গিয়ে কর যা। আলভি আহনাফের মায়ের দিকে চেয়ে অস্থির কণ্ঠে বলে, মামি দেখেছ, আহনাফ ব্রো আমাকে চলে যেতে বলছে। আরে আমার মামার বাড়িতে আমি বেড়াবো না? আজমেরি ওয়াহিদ তাল মিলিয়ে বললেন, ঠিকই তো বলেছে আলভি, ওর মামার বাড়িতে ও যতদিন খুশি থাকবে, ঘুরবে বেড়াবে, তোর সমস্যা কোথায়? সবাইকে নিজের মতো অন্তর্মুখী বানাতে চাস কেন? আলভি আহনাফকে আরো রাগানোর জন্য অদিতির দিকে চেয়ে বলে, আর বলো না ভাবি, তোমার হাজবেন্ডকে কিচ্ছু বলা যায় না। কিছু বললেই রাগে ছ্যাদ করে ওঠে। আহনাফ আলবির দিকে তেড়ে এসে বলে, খুব মজা নিচ্ছিস না তুই? কতবার বলেছি আমার সাথে অহেতুক মজা করবি না। তোকে এমন জায়গায় ঘুরতে পাঠাবো, ঘোরার শখ মিটে যাবে। 1 মাস হসপিটাল ট্যুরে পাঠাবো তোকে আমি। খুশি? নো ব্রো, আমি এই বিশেষ ট্যুরে আপাতত যেতে চাচ্ছি না। ভাবি, তোমার গোমরামুখ জামাইকে সামলাও প্লিজ। আজমেরি ওয়াহিদ হেসে বললেন, এই তোরা দুজন থাম এবার, সেই ছোটবেলার মতো ঝগড়া মারপিট শুরু করে দিয়েছিস। আহনাফ আলবিকে ছেড়ে দিয়ে অদিতির দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে চলে যায় হনহন করে। অদিতিও রাতের খাবার তৈরি করার জন্য রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ পরে আহনাফের মা রান্নাঘরে এসে অদিতিকে রাশভারী কণ্ঠে বলে, শোনো অদিতি, বাসায় আলফি যতদিন থাকবে ততদিন তোমাকে আহনাফের রুমেই থাকতে হবে। আমি সার্ভেন্টদের বলে তোমার জিনিসপত্র গেস্ট রুম থেকে বের করে আহনাফের রুমে শিফট করতে বলেছি। আলফি যেন তোমাদের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন আঁচ করতে না পারে। অদিতি চিন্তিত স্বরে বলে, কিন্তু মা, ওনার রুমে গেলে উনি যদি আবার রাগারাগি করেন? কেন রাগারাগি করবে? আহনাফ তো দেখলই আলভি এসেছে, আর তোমার সাথে রাগারাগি করলে তুমিও রাগারাগি করবে। অদিতি, নিজেকে একটু শক্ত করো মা, নিজের অধিকার নিজেকে বুঝে নিতে হয়। আজমেরি ওয়াহিদ অদিতির মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। সবাই ডিনার শেষ করে যে যার ঘরে চলে যায়। অদিতি কাঁপা কাঁপা পায়ে আহনাফের রুমের সামনে এসে দাঁড়িয়ে থাকে। আহনাফ তো বারবার অদিতিকে মানা করেছে তার রুমের সামনে না আসতে। সেখানে অদিতি কেন গায়ে পড়ে আহনাফের রুমে যাবে? অদিতি অনেকক্ষণ ভেবে আহনাফের রুমে না ঢুকে ছাদে চলে যায়। আহনাফ ল্যাপটপ কোলে নিয়ে বিছানায় হেলান দিয়ে বসে অদিতির আসার অপেক্ষা করছিল। আজমেরি ওয়াহিদ আহনাফকে শাসিয়ে বলেছেন অদিতিকে রুমে ঢুকতে দিতে। আহনাফও আজ কোনো দ্বিমত পোষণ করেনি। কেন করেনি তা সে নিজেও জানে না। ল্যাপটপ হাতে নিয়ে আর চোখে দরজার দিকে বারবার তাকাচ্ছে আহনাফ। অদিতি তবুও না আসায় আহনাফ অপেক্ষা করতে করতে হাঁপিয়ে ওঠে। অস্থির হয়ে রুমের চারপাশে পায়চারি করতে করতে আহনাফ আনমনেই ভাবে, অদিতি আবার আলভির সাথে কথা বলছে না তো? আহনাফ তাড়াহুড়ো করে ছুটল গেস্ট রুমের দিকে। উতলা হয়ে গেস্ট রুমের ডোর নক করা শুরু করলো। আলভি ঘুম জড়ানো চোখে দরজা খুলে বলল, কি ব্যাপার ব্রো? বউ রেখে আমার রুমে কি কাজ? আমার বউ কোথায়? তোমার বউ কোথায় সেটা আমি কিভাবে জানবো? আহনাফ আর চোখে চারপাশে ভালোভাবে পর্যবেক্ষণ করে চলে গেল। এতক্ষণে আলভির ঘুমের রেশ সম্পূর্ণ কেটে গিয়েছে। আলভি ভ্রু কুচকে বলল, আমার ঘুমের 12টা বাজিয়ে ব্রো আবার কোথায় দৌড় দিল? বিয়ে করলে এই এক সমস্যা, বউয়ের চিন্তায় পাগল হয়ে যেতে হয়। ভাগ্যিস আমি এখনো সিঙ্গেল জীবন পার করছি। কথাগুলো বলে আলভি হাই তুলতে তুলতে আবার লাফ দিয়ে বিছানায় শুয়ে পড়ে। এদিকে সারা বাড়ি অদিতিকে খুঁজে না পেয়ে আহনাফের অস্থিরতা আরো বাড়তে থাকে। কোথায় গেল মেয়েটা? নিজেদের বাসায় চলে যায়নি তো? আশেপাশে তাকাতেই আহনাফের হঠাৎ মনে পড়ে ছাদের কথা। ছাদে একবারও চেষ্টা করা হয়নি। আহনাফ দৌড়ে ছুটে যায় ছাদের দিকে। সিঁড়ি কোটার সামনে অদিতিকে চুপটি করে ঘুমিয়ে থাকতে দেখে আহনাফ স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণ ধরে আহনাফের অশান্ত হয়ে ওঠা মন অদিতির নিষ্পাপ মুখশ্রী দেখে শান্ত হলো। আহনাফ সাথে সাথে বুঝতে পারল অদিতির তার ভয়ে রুমে আসেনি। আজ প্রথমবার নিজের কঠোরতার ওপর প্রচণ্ড রাগ অনুভব করল আহনাফ। আহনাফ অদিতিকে ডাক দিতে গিয়েও অদিতির ঘুমন্ত মুখখানা দেখে আর ডাকতে পারল না। নিঃশব্দে অদিতিকে কোলে করে নিজের রুমে নিয়ে এসে পরম যত্নে তাকে বিছানায় শুয়ে দিল। যেই মেয়েটাকে নিজের রুমের ত্রিসীমানায় প্রবেশ করতে নিষেধ করেছিল আহনাফ, আজ সে নিজেই সেই মেয়েটিকে কোলে তুলে নিজের রুমের ভেতরে নিয়ে গেল। এসব চিন্তা মাথায় আসতে নিজের অজান্তেই হেসে ফেলল আহনাফ। আহনাফ আজ প্রথমবার গভীর দৃষ্টিতে অদিতির মুখশ্রীর দিকে তাকালো। বুকের ভেতরে কিছু একটা অনুভব হলো আজ। তবে সেই অনুভূতির গভীরতা উপলব্ধি করতে পারল না আহনাফ। অদিতি যদি একটু স্মার্ট আর সাহসী হতো তাহলে হয়তো এতদিনে অদিতিকে আহনাফ মেনে নিত। কিন্তু অদিতির মতো ভীতু আর আনস্মার্ট মেয়ে তার টাইপের না।
আহনাফ অদিতির ঘুমন্ত চোখের দিকে চেয়ে রইল কিছুক্ষণ নিষ্পলকভাবে। অদিতিও তো থাকতে চায় না তার সাথে। ব্যাস আর কয়েকটা বছরের অপেক্ষা, তারপর তো অদিতি চলেই যাবে। ততদিন পর্যন্ত না হয় আহনাফও মেয়েটার সাথে একটু ভালো ব্যবহার করার চেষ্টা করুক। আহনাফও অদিতির পাশে শুয়ে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। ঘুম ভাঙতে আহনাফের রুমে নিজেকে আবিষ্কার করলো অদিতি। পাশ ফিরতেই আহনাফকে গভীর নিদ্রায় আচ্ছন্ন দেখে চমকে উঠল সে। সে তো ছাদে ঘুমিয়েছিল, তার মানে আহনাফ তাকে নিজে কোলে করে রুমে নিয়ে এসেছে। বিস্ময়াভিভূত হলো অদিতি। ধীরে ধীরে আহনাফের আচরণ একটু একটু করে বদলে যাচ্ছে। কিন্তু কেন? সে চলে যাবে বলে? এর মধ্যে আহনাফেরও ঘুম ভেঙে গেল। নিজের পাশে অদিতিকে চুপটি করে ভাবনায় মগ্ন থাকতে দেখে আহনাফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল অদিতির দিকে। অদিতিও তাকালো আহনাফের দিকে। আহনাফের একটা হাত এখনো অদিতির কোমরে। আহনাফ যেন অদ্ভুত এক ঘোরের মধ্যে চলে গেল ক্ষণিকের জন্য। একটু একটু করে এগিয়ে গেল অদিতির দিকে। অদিতির নরম মসৃণ গালে আলতো করে স্পর্শ করলো আহনাফ।